নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 5:25 মানেই যুক্তিযুদ্ধ। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন তো? না, এই প্রশ্নটা করছি কারণ সকাল থেকে না ওই গলার ভয়েস, গলার টোন, কণ্ঠ এইসব নিয়ে আলোচনা হয়েছে আর কি এই রাজনৈতিক সংবাদের জগতে আর কি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন যাননি, কিন্তু আজকে কার্যত গেলেন, বা বলা যেতে পারে আদালতের গুতোয় ভয়েস স্যাম্পল দিতে যেতে বাধ্য হলেন। ঘড়ির কাঁটা তখন 11:49। অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে ঢুকলেন, ভয়েস স্যাম্পল দিলেন, বেরিয়ে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কালীঘাটে পৌঁছে গেলেন, যেমন যান আর কি, কোথাও গেলে সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, নিজস্ব ব্যাপার। পাশাপাশি আমরা যখন চিন্তা করছিলাম যে এই শোটা করব, গতকাল থেকেই দেখছি বর্ষিয়ান যারা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা অভিষেকের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। যখন আমরা প্রিপারেশন নিচ্ছি শোটা করব, কি নিয়ে আলোচনা করব, কন্টেন্ট কি হবে, ঠিক সেই সময় দেখলাম মদন মিত্রের এপিসোডটা গোটা বাংলা জুড়ে একেবারে কালারফুল একটা এপিসোড। আর অনেকেই এটা দেখে শুনে বলছেন, তাহলে কি কোথাও গিয়ে ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূলে এখন ভয় আউট হয়েছে? তাই কি অভিষেকের বিরুদ্ধে সবাই কণ্ঠ ছাড়ছে? আসবো, তবে তার আগে প্রতিবেদন দেখুন। যবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে। এই মদন মিত্র বসে আছে। সেদিন দলের নাম্বার 2 সাক্ষী রেখেছিলেন মদন মিত্রকে, আর এদিন কামারহাটির বিধায়ক অভিষেকের ভরসা রাখলেন কি? एक आदमी के लिए एक तो पूरा पार्टी 213 जिसको सीट मिला था उसका 70 वो एक आदमी अभिषेक बंदोपाध्याय। মদন মিত্রের শিবির বদলের অঙ্ক ততক্ষণে স্পষ্ট, আর তখনই মদন মানের নিশানায় অভিষেক। কোন দিন করলেন? যেদিন ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে বিধাননগর আদালতে গেলেন অভিষেক, হাইকোর্টের ধমক খেয়ে। কে যাচ্ছে, কে আসছে, কে ডিজে মামলা, কি মামলা, এইসব আমাদের জানার খুব একটা এখন বিষয় নয়। তাহলে কোর্টের গুতোয় কণ্ঠস্বরের নমুনা দিতেই হলো অভিষেককে। ওদিকে আবার কণ্ঠ ছাড়ো জোরে মদনের, ও লাভলি। মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন শেষমেশ। এত দশকের পর দশকের ছায়া অনেক লড়াইয়ের সাক্ষী 21শে জুলাই ছায়ার সঙ্গী, মানে উনি এগিয়ে যেতেন, ওর ছায়াটাকে আমি ফলো করতাম, কিন্তু পার্শ্ব সঙ্গী না। তাহলে পার্শ্বসঙ্গী কে? শিবির বদলেই কাকে নিশানা করলেন কামারহাটির বিধায়ক? একটা কথা কেন বলছি না যে দিদির আশকারা ছাড়া, যাকে আমরা বলি আশকারা, দিদির প্রশ্রয় ছাড়া তার ভাইপো খোকাবাবু সে কি এগুলো করার সাহস পেত? তাই তাদের দলের নেতা যেটা বলছে সেটা আংশিক সত্য। প্রশ্ন তবু রয়ে গেল, এই সেদিনও যিনি কালীঘাটে দাঁড়িয়ে গলা তুলতেন সেই মদনবাবুই রাতারাতি শিবির বদলালেন কেন? ইডির হাত থেকে বাঁচতে। মদন মিত্রকে নোটিশ দিল ইডি, তারপরে দেখা গেল সন্ধ্যেবেলা চলে গেল ঋতব্রতদের। তো ও কি ভাবছেন ঋতব্রতর কাছে গেলে কি ইডি ওকে ধরবে না? ইডি ওকে ধরবে, ও অনেক দুর্নামি করেছে। আমি ভয়ে যোগাযোগ করলাম। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়িয়ে দেবে, কি করে দেবে ভগবান জানে। শুনলেন, এবিতে ভয় এমএম মানে মদন মিত্রর রাজনীতির ও লাভলি। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। দেখুন, আজকে আলোচনার মূলত দুটো বিষয়। এক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন, যেতে কি বাধ্য হলেন, কেন এতদিন ডিলে করছিলেন, বিশ্লেষকরা কি বলছেন, এই কণ্ঠস্বরের নমুনা পাওয়ার পর তদন্তের অগ্রগতি কি হতে পারে, তদন্ত কতটা সুবিধা হবে, এই একটা পার্ট। পাশাপাশি আরও একটা, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার দলের নেতারা, বর্ষিয়ান নেতারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন, তারা অভিষেকের বিরুদ্ধে কণ্ঠ ছাড়তে শুরু করে দিয়েছেন। আমাদের সঙ্গে অতিথিরা থাকবেন, যারা রাজনীতি করেন 12 মাস, তারা থাকবেন, বিশ্লেষক থাকবেন, থাকবেন আইনজীবী, থাকবেন অভিযোগকারী, এবং থাকবেন অবসরপ্রাপ্ত সিবিআই কর্তাও। তবে তার আগে একবার ইস্যুটা দেখুন আজকে।
আমরা আলোচনায় যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন, আরো অতিথিরা থাকবেন পরপর। এই মুহূর্তে আলোচনায় যোগ দিয়েছেন দুজন আইনজীবী, ফিরদৌস তামিম স্বাগত, এবং রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগটা যিনি করেছিলেন সেই অভিযোগকারী রাজীব সরকার। রাজীব বাবু, আপনাকেও স্বাগত। রাজীব বাবু, আমার নাম শুভজিৎ, স্টুডিও থেকে কথা বলছি। আগে আপনার কাছে যাব, আপনার অভিযোগটা ঠিক কি ছিল একবার যদি ছোট করে বলেন। দেখুন, 2026-এর বিধানসভা ভোটের আগে অভিষেক ব্যানার্জি যে উস্কানিমূলক বক্তব্যগুলো দিয়েছেন সেইগুলোর বিরুদ্ধেই আমি অভিযোগ করেছিলাম 5ই মে। সেই অভিযোগ বিধাননগর সাইবার ক্রাইম হয়ে সিআইডির কাছে যায়, সিআইডি এনকোয়ারি করেন। সেই কেসের উপরেই আজকে অভিষেক ব্যানার্জির ভয়েস স্যাম্পল টেস্ট হয়েছে। এইবার বাকিটা এখনো আমাদের মহামান্য কোর্টের আন্ডারে, বাকিটা আমরা ওয়েট করছি যে কি অর্ডার হয় তার উপর। মানে আপনি একটা আশঙ্কার জায়গা থেকে অভিযোগটা করেছিলেন, তাই তো? না, আশঙ্কা বলতে আমি তো সাধারণ মানুষের পক্ষ থেকে করেছি, কারণ আমার কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, মানে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই এবং আমার রাজনীতির কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষদের জীবনহানি হতে পারে, প্রচুর মহিলা রেপ হবে, এবং তাদের কাছে মানে ক্যামাক স্ট্রিটে একটা লিস্ট ছিল, যে লিস্টে প্রচুর মহিলাদের নাম ছিল যারা রেপ হতো তৃণমূল জিতে আসার পর। তো সেই কারণে আমি সেই ইয়েতেই আমি অভিযোগটা করেছিলাম, সেই মানে চিন্তা ভাবনা থেকেই। এবার মানে তৃণমূল ফিরে আসেনি সেটা আলাদা ম্যাটার, কিন্তু 5 তারিখেই আমি কমপ্লেনটা করেছিলাম। আমার কমপ্লেনটা লেখা ছিল 4 তারিখে, 5 তারিখে আমি কমপ্লেনটা ফাইল করেছিলাম। বেশ, সঙ্গে থাকুন। আপনি আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন বিশ্লেষক আজিজুল বিশ্বাস, আপনাকে স্বাগত। সামিমদা, আপনার কাছে একটু যাই। এর আগেও একদিন এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, ইস্যুটা নিয়ে, আপনি সেদিনকে সঙ্গে ছিলেন। রাজীব বাবু একটা আশঙ্কার জায়গা থেকে, একটা ভয়ের জায়গা থেকে এই অভিযোগটা দায়ের করেছিলেন, কিন্তু বারবার আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো তার আইনজীবী বলছেন যে আমার মক্কেল তো বলে দিয়েছেন যে গলাটা তার, তাহলে কি প্রয়োজন, এই তদন্তের প্রয়োজনীয়তা প্রশ্ন তুলছেন। আবার কখনো অ্যাপিল করছেন যেন দেখবেন যে যেন এই স্যাম্পেলটা অন্য জায়গায় ব্যবহার করা না হয়। দেখুন, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তার এই আবেদন করতেই পারেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন করছেন? এই মামলার এই তদন্তের গতিটাকে ধীর করার জন্য? সামিমদা। না, শুধু এই মামলার নয়, মানে আপনি যে মন্তব্যটা করলেন না পরবর্তীতে, যে তার আইনজীবী বলছেন যে অন্য মামলায় যেন এই ভয়েস স্যাম্পল টেস্টের রেজাল্ট যেন ব্যবহৃত না হয়, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্য কোন মামলায় অভিযুক্ত সেটা বুঝতে হবে। আপনাদের মনে থাকবে নিশ্চিতভাবে যে প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যাম, সেই রিক্রুটমেন্ট স্ক্যামে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠের নমুনা সংগ্রহ করতে কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিতে হয়েছিল। সেই সময় মহামান্য বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, এবং সেটা বদ্ধদার নির্দেশের পরবর্তীতে 4 ঘন্টার মধ্যে সেই নির্দেশ এক্সিকিউট করতে হয়েছিল। কেন? তার কারণ 4 মাস ধরে ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়া সম্ভব হচ্ছিল না। তার কারণ এসএসকেএমটা তখন ছিল এই ধরনের যারা মানে আসামি, তাদের জন্য একেবারে মানে সেখানে তাদের জন্য সবসময় বেড রেডি থাকতো। আপনারা দেখেছেন, সকলেই গিয়ে মোটামুটি উডবান ওয়ার্ডে গিয়ে হাজির হতো, এবং তারা কখনোই মানে অসুস্থ থাকতেন ততদিন যতদিন জেলে থাকতেন, এবং জেল থেকে বেরিয়ে এসে সব সুস্থ হয়ে যেতেন। একদমই দেখুন, এই যে তার মানে কি একজন ব্যক্তি একাধিক অভিযোগে অভিযুক্ত। এখন যদি দেখা যায় যে সেই অভিযোগের আসবো আপনার কাছে, আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত সিবিআই কর্তা শান্তনু কর। শান্তনু বাবু, আপনার কাছে আসবো। দেখুন, ঋতব্রত বাবু বললেন কেউ রোনাল্ডো, মানে সেই বড় রোনাল্ডো আর কি ব্রাজিলের, কেউ রোনাল্ডিনো, হয়তো কাউকে রবার্তো কার্লোস বলতে পারেন, রিভাল্ডো বলতে পারেন। এখন তাকিয়ে থাকতে হবে যে 21শে জুলাই সাম্বার, মানে পলিটিক্যাল সাম্বার ছন্দটা কোন মাঠ থেকে উঠে আসে। দেখুন, রাজনীতির বিষয়ে আসবো, তবে তার আগে যে বললাম এক্সপার্টদের ওপিনিয়নটা নিয়ে নিই ভয়েস স্যাম্পলের বিষয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আলোচনায় যোগ দিয়েছেন ডক্টর অব্র সেন বিজেপির তরফ থেকে। বাইরে থেকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা শান্তনু কর। শান্তনু বাবু, আপনার কাছে একটু যাই। এর আগে আপনার বাইট আমরা দেখিয়েছিলাম, আপনি বলেছিলেন যে কিভাবে সংগ্রহ করা হয়, কি বৃত্তান্ত। সংগ্রহ তো করা হলো, এরপরে এটার একটা সংরক্ষণের বিষয় আছে। সেই সংরক্ষণটা কিভাবে করা হয়? 1, 2 নম্বর, অনেক সময় আমরাও যেমন যারা ভয়েস ওভার দেই বা সঞ্চালনা করি, অনেক সময় আমাদের কথার ওই টোন আপ ডাউন হয়, পিচ আপ ডাউন হয়। এই ধরনের পিচ আপ ডাউন কেউ ইন্টেনশনালি, এবিসিডি যেই হতে পারে, কেউ ইন্টেনশনালি যদি করে কোনো প্রভাব পড়তে পারে? শুভ সন্ধ্যা সবাইকে।
প্রথমেই বলি যে আপনি দুটো যে প্রশ্ন করেছেন খুবই আজকের এই পরিপ্রেক্ষিতে খুবই যুক্তিযুক্ত প্রশ্ন। প্রথমত হচ্ছে সংরক্ষণ। এই সংরক্ষণের ব্যাপারটা হচ্ছে যে ডিভাইসে রেকর্ড করা হয়, যে হার্ড ডিস্কে রেকর্ড করা হয় সেটাকে আগে জিরোইং করতে হয়, মানে তাতে কোনো রকম কিছু থাকে না, সেইভাবে একটা সার্টিফিকেটও তৈরি হয়, কারণ আইনত আদালতের কাছে ব্যাপার আছে। তারপরে হচ্ছে এটাকে উইটনেসের সামনে এটাকে সিল করা হয় একদম ভাবে, যেটা সিল যে করা হয় সেই সিলের উপরে যারা থাকছেন এবং নিরপেক্ষ উইটনেস তারা সই করে এবং এটাকে ওইখানে পাঠানো হয়। ভয়েস বিভিন্ন জায়গায় আছে আমাদের, তবে বর্তমানে আমেদাবাদের স্টেট এফএসএল যারা, তারা ভয়েস স্যাম্পেলে সবচেয়ে ভালো, তাদের মেশিনপত্র বা তাদের এক্সপার্ট যারা আছেন। এছাড়াও সিএফএসএল আছে, দিল্লিতে আছে, আমাদের বিভিন্ন আরো জায়গাতে আছে, হায়দ্রাবাদে আছে। তো আমরা জেনারেলি স্টেট পুলিশ কি করবে জানি না, আমাদের সিবিআইতে থাকাতে আমরা জেনারেলি সিএফএসএল এ পাঠাতাম, কিছু কিছু ক্ষেত্রে আমাদের আমেদাবাদে পাঠানো হতো সিল করে। এবারে আরেকটা জিনিস আমি এখানে বলবো, অ্যাকচুয়ালি শামীম বাবু গতকাল তো বলেছিলেন যে সেই জাস্টিস রঞ্জনা দেশাই ম্যাডামের ল্যান্ডমার্ক জাজমেন্টের রিটেশ সিনহা কেসের, এখন কিন্তু আমাদের বর্তমান বিএনএসএস এ এই ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য এর আগে কোনো লিগাল প্রভিশন ছিল না, কিন্তু এখন কিন্তু 349 যে সেকশন এই বিএনএসএস এ রাখা হয়েছে, তাতে ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ডরাইটিং এর সাথে ভয়েস স্যাম্পল নেওয়ারও অধিকারী, যে ওই একদম সেম যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তিনি একটা অর্ডার দিতে পারেন, এই প্রভিশনটা এসে গেছে, যার ফলে এটা একটা বিরাট সুবিধা হয়ে গেছে। তবে আমি যেটা বলি, এটা তো একটা গ্রাফিক্যাল ম্যাচিং, আগে যেটা কোশ্চেন ভয়েস থাকে সেই ভয়েসের সাথে এই যে স্যাম্পল ভয়েস নেওয়া হয় দুটোই পাঠানো হয়, এবং ওই কোশ্চেন ভয়েসটাকেও ঠিক সেইভাবে প্রোটেকশন দিয়ে সিল করে পাঠাতে হয়, এবং এই আমাদের যে ভয়েস স্যাম্পল যেটা নেওয়া হলো কোশ্চেনের সাথে, কোশ্চেন ভয়েসের সাথে এই আমার ভয়েস স্যাম্পলটা ম্যাচিং করাতে হয়। মানে একটু বোঝার জন্য বলি, কোশ্চেন ভয়েস মানে হচ্ছে যেটা বলেছিলেন আর কি, মানে যেটা নিয়ে অভিযোগটা হয়েছে, মিটিং এ বলেছিলেন। হ্যাঁ, মানে যার বিরুদ্ধে এটা, যার বিরুদ্ধে এই কেসটা হয়েছে তিনি যে ভয়েসটা যেটা আপনারা মিডিয়াতে দেখাচ্ছেন সেই ভয়েসটাও কিন্তু পাঠাতে হবে, সেই ভয়েসের সাথে এখানে ম্যাচিং করাতে হবে। তবে আপনি যেটা দ্বিতীয় প্রশ্ন করেছেন যে কেউ যদি ইচ্ছে করে ভয়েসকে একটু মোটা করে বা চেঞ্জ করে, বা কারো অনেকের বিভিন্ন রকম অসুস্থ তার কারণে ভয়েস যদি বদলে যায় কোন রকম ভাবে, সেক্ষেত্রে বিভিন্ন কারণে হ্যাঁ ম্যাচিং নাও হতে পারে। তবে এখানে ফিরদৌস বাবু আছেন, আইনত আমরা কি করতাম, স্টেট পুলিশকেও আমি বলবো যদি তারা কোনোভাবে আমার এটা দেখেন যে আরো 2-3টে, এটা তো একটা করবোরেটিং পিস অফ এভিডেন্স, 2-3 জন উইটনেসকে যারা এর ভয়েস শুনেছেন, মানে এই যার ভয়েসটি নেওয়া হচ্ছে তার সাথে যারা কাজ করেছেন, তার সাথে যারা ছিলেন কোনো সময়, তারাও ওই ভয়েসটা শুনে তাদেরও একটা স্টেটমেন্ট নেওয়া যে হ্যাঁ আমরা এই ভয়েসটা শুনেছি এবং ওনার এই ভয়েসের সাথে আমরা পরিচিত, এটা ওরই ভয়েস, দিস ইজ দ্য ভয়েস বিলংস টু সো অ্যান্ড সো। তো এইটাও কিন্তু তার সাথে করে রাখা উচিত, মানে ভয়েস স্যাম্পলের যে অ্যানালিসিস হচ্ছে সেই অ্যানালিসিস রিপোর্টে যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই উইটনেসের যে এভিডেন্সটা সেটাও ওখানে বিরাট ভাবে কাজ করবে, একই এভিডেন্সিয়ারি ভ্যালু, কোনোভাবে কোর্ট সেটাকে রিজেক্ট করতে পারবে না। বেশ, একটু সঙ্গে থাকুন। আপনি যে কথা বললেন, আপনার কথা প্রসঙ্গে চলে যাব সরাসরি যিনি অভিযোগ করেছিলেন সেই রাজীব বাবুর কাছে। রাজীব বাবু, আপনি আরো একজনের নামে অভিযোগ করেছেন, যদি আমি ভুল না হই, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান দিকে বা দিকে একটা সময় থাকতেন বা থাকার চেষ্টা করতেন, এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে বিভিন্ন জায়গায় যেতেন, বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতেন। একটু ডিটেলটা বলুন। দেখুন, কমপ্লেনটা করা হয়েছিল ডিজে কেসে, কিন্তু ডিজে কেসের পরে আমার কাছে আরেকটি তথ্য হঠাৎ করে আসে, সেটা হচ্ছে তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্র রিজু বসু, তার একটি বক্তব্য আমার কাছে আসে, যেটি স্পিচ, মানে তার মাথায় কেউ বন্দুক রেখে সে এই বক্তব্যটা দেয়নি। তো সেইখানে বলা হয়েছে যে ভোটের আগেই একটি লিস্ট তৈরি করা হয়েছিল, যেখানে সেই লিস্টের মধ্যে ডিস্ট্রিক্ট ওয়াইজ, ওয়ার্ড ওয়াইজ অনেকের নাম রয়েছে এবং প্রচুর মহিলার নাম রয়েছে, যে মহিলারা মানে তৃণমূল জিতে আসলে তাদের উপরে ধর্ষণের মতো কাণ্ড ঘটানো হতো। তো সেই বিষয়ে আমরা সিআইডি কে একটি চিঠি জমা দিয়েছিলাম, তারই ভিত্তিতে
আপনার সিআইডি রিজু দত্তকে ডেকে পাঠিয়েছিলেন এবং বিজেপির একজন বিধায়ককে ডেকে পাঠিয়েছিলেন। সম্ভবত ওইটা আগামী কয়েকদিনের মধ্যেই আমরা একটা পুট আপ দেবো আপনার বিধাননগর এসিজেএম কোর্টে, এবং ওই বিষয়টা আমরা নতুন করে আবার বিচারকের সামনে আমরা এই বিষয়টাকে উত্থাপন করব। বললেন যে যার ভয়েস নেওয়া হচ্ছে এমন কেউ কোন উইটনেস তার ভয়েসটা চেনে জানে, সেই কারণে কি হতে পারে? না 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 এই এই কেসে দুটো পার্ট আছে, একটা আপনার ভয়েস আছে আর একটা হচ্ছে ক্রিমিনাল পার্ট। বেশ, এটা ক্রিমিনাল পার্ট। ক্রিমিনাল পার্ট সঙ্গে থাকুন আপনি। বিশ্লেষণ যিনি করেন অধ্যাপক আজিজুল বিশ্বাস, আপনার বিশ্লেষণ এখনো পর্যন্ত যা যা শুনলেন, তারপর আমি আমার প্রশ্নে আসবো। বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডিজে বিতর্ক, যে ডিজে বক্তব্য, সে তার প্রেক্ষিতে যে আলোচনাগুলো হচ্ছে, বিশেষ করে তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া, এই বিষয়টাকে আমি অন্ততপক্ষে 3টি স্তরে মানে দেখতে রাজি। একটা হচ্ছে আইনি স্তর, যে বিষয়টা নিয়ে অলরেডি আলোচনা হচ্ছে। আসলে তো এই নমুনা নেওয়ার ব্যাপারটা তো পুরোটা ফরেনসিক পদ্ধতি, মানে একটা তদন্ত প্রক্রিয়াকে গতি দেওয়ার জন্য বা যাতে একদম নির্ভেজাল হয়। 2 নম্বর বিষয় হচ্ছে আমি যে দুটো জায়গাকে কেন্দ্র করে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে একটা রাজনৈতিক বিষয়, রাজনৈতিক স্তর, আর একটা হচ্ছে গণতন্ত্রের স্তর। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রেক্ষিতে বক্তব্যটা রেখেছিলেন সেটা হচ্ছে নির্বাচনী ময়দানে, অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি জনসভায় বক্তব্য রাখছিলেন, এবং সেখানে যেটা বলেছিলেন সেটা সত্যিকার অর্থে মানে একটা ওই আমরা যদি 21-এর বিধানসভা পরবর্তী মানে ফলাফল পরবর্তী রাজনৈতিক সহিংসতাকে যদি অ্যাটাচ করি এর সঙ্গে, তাহলে কোথাও না কোথাও বিরোধী রাজনীতি যারা সেই সময় করছিল তাদের তো আশঙ্কা হতেই পারে যে 4 তারিখের পরে যে ডিজে বাজবে, অর্থাৎ কোথাও না কোথাও হুমকি বা উস্কানি বা একটা রাজনৈতিক প্রতিহিংসার কিন্তু একটা নমুনা ওখান থেকে খুঁজে পাওয়াই যেতে পারে। আমার মনে হয় সেই জায়গা থেকেই এই লিগ্যাল ব্যাটারে এসেছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে যখন একটি দলের সর্বভারতীয় স্তর থেকে একজন ব্যক্তিত্ব যখন এই ধরনের বক্তব্য বিশেষ করে রাজনৈতিক সভাতে বলছেন, নির্বাচনী সভাতে বলছেন, তখন তার একটা আলাদা মেসেজ থাকে, একটা বার্তা থাকে। সেই বার্তা মোতাবিক কিন্তু নিম্ন স্তরের যারা নেতা তাদের যে অ্যাক্টিভিটি, তাদের যে রিয়াক্টটা কিন্তু হয়। সুতরাং নির্বাচনে আমরা দেখি অনেক সময় খেলা হবে, দেখে নেব, নানান রকমের শাসক দল বিরোধী দলের তরফ থেকে যারা বিরোধী, যারা শাসক হতে চাইছেন, যারা শাসক আছেন, তাদের বিরোধী কণ্ঠস্বরকে রুদ্ধ করার জন্য পশ্চিমবাংলার মাটিতে বিভিন্ন নির্বাচনী অ্যানালাইসিস যদি আমি করি, বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন বা পৌরসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন আমরা তুলনামূলকভাবে কম দেখি, কম্পারেটিভলি কম দেখি, কিন্তু এই নির্বাচনগুলোতে বিশেষ করে বিগত 10 থেকে 15 বছরে রাজনৈতিক বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক নেতাদের যে শব্দ প্রয়োগ, এইখানটায় একটা সহিংসতা বেশ আমরা কিন্তু লক্ষ্য করি, যেটা জনমানসে একটা প্রভাব ফেলে। আইনের দিকটা নিয়ে আলোচনা হলো, শামীমদা বললেন, কিংবা আইনের দিকটা নিয়ে শান্তনুবাবুও বললেন। অব্র রয়েছে রাজনীতির দিকটা নিয়ে যাব, তবে অব্র একটু সঙ্গে রাখছে একটা ছোট্ট কয়েক সেকেন্ডের বক্তব্য শোনাবে, একেবারে রাজনৈতিক বক্তব্য অনুব্রত মণ্ডলের, তারপরে আসছি। ঋতুব্রত তৃণমূল, আমিও তৃণমূল। ঋতুব্রত তৃণমূল, আমিও তৃণমূল। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন? অনেক দিন ছিলাম, প্রথম থেকেই ছিলাম। এখন আর নয়? এখন আর নেই। এখন তৃণমূলে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর নেই? আমি জেলে গেলাম কেন? চলো কার জন্য জেলে গেলেন? জেলে গেলাম, কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। অব্র একেবারে রাজনৈতিক বক্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যখন আদালতে আশঙ্কা প্রকাশ করছেন তার কণ্ঠস্বরের নমুনা অন্য মামলায় ব্যবহার করা হতে পারে, তখন অনুব্রত মণ্ডল তিনি বলছেন যে তিনি জেলে গেছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই, এবং কোন মামলায় তিনি জেলে গেছিলেন সেটা আমরা প্রত্যেকে জানি। দেখুন, তৃণমূল বিভূষণ কল্যাণ ব্যানার্জির একটা বাণী আমার মনে পড়ে যাচ্ছে আজকের এই প্রেক্ষাপটে। উনি পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে বলেছিলেন চু কিত 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 কিরম একটা বলেছিলেন। আজকে দলটার সঙ্গে কিরম চুকিত কিত হয়ে যাচ্ছে দেখুন তো অবস্থা। এই অভিষেক ব্যানার্জি ভাইপো নেতা, ইলেকশনের আগে বলেছিল খুব ডিজে বাজবে, তারপর আমরা কি ডিজে বাজার নমুনা দেখলাম। সোনারপুরে নাটক করতে গেছিল এই ভাইপো নেতা, তৃণমূলেরই লাভলি মৈত্রর অনুগামীরা ওর কানের গোড়ায় ডিজে বাজিয়ে দিল। খালি কি কানের গোড়ায় ডিজে বাজালো না, ডিমও মারলো, সঙ্গে জামাটাও ছিঁড়ে দিল। আমরা আজকে এখানে সরকারে আছি বলে ওই ভাইপো নেতাকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত সেদিন নামিয়েছিলাম।
আমরা যদি ওই ধরনের তৎপরতা না দেখাতাম, হয়তো তৃণমূলের সমর্থকরাই ওর প্যান্ট আর জামাটা খুলে পুরো বাড়িতে পাঠাতো। কি অবস্থা হতো বলুন তো? আমাদের জন্য শ্মশান মানেও সেদিন বাড়িতে আসতে পেরেছে, ঠিক যেমনি আজকেও শ্মশান মানে কোর্টে গিয়ে নিজের কণ্ঠস্বর দিতে পেরেছে। আর কণ্ঠস্বরের প্রসঙ্গে আর কি বলবো বলুন তো? আজকে যদি এই ভাইপো নেতা না যেত, পুলিশ তো এমনিতেই ওর গলা টিপে ওর কণ্ঠ বের করে দিত, তাই ওকে যেতেই হতো, গেছে। কিন্তু আমি তো বিচলিত হলাম অন্য একটা জিনিস দেখে, যে কোর্টে উনি গেছেন কণ্ঠস্বর দিতে, তার সাইডে আরেকটা কাজও করছেন। উনি নিজের নাম বদলে গ্যারেজ বন্দ্যোপাধ্যায় রেখে দিচ্ছেন। কেন বলুন তো? একবার ডিম খাওয়ার পর উনি তো সোজাসুজি নিজের বাড়িতেই গ্যারেজ হয়ে গেছেন, আর বেরোচ্ছেনই না কোথাও, বেরোতেই ভয় পাচ্ছেন। আর মদন দা আজকে কি করলেন? এই মদনদার কেন বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা কেন করতে আমি হবে। বলছি, আমি চুকিৎকিৎ কেন বললাম? আমি বলছি মদন দা দেখুন, না কি কুমিরডাঙ্গা ছোঁয়াছুঁই সব হবে, সব হবে। আমি এক লাইন বলি ছোট্ট করে, কালীঘাট তৃণমূলের থেকে চুকিৎকিৎ খেলবেন নাকি বালিশচাটা তৃণমূলে গিয়ে আমপাতা জোড়া জোড়া খেলবেন, সেটা আমাদের ভাবনার বিষয় নয়, কিন্তু আমরা অন্তত ফ্রিতে একটা যাত্রাপালা দেখতে পাচ্ছি। বেশ, দেখুন আবারও বলছি যে বেলার পর থেকে বঙ্গ রাজনীতি একেবারে কালারফুল হয়ে উঠেছে। অব্রজ কথা বলছিল ছুকিতকিত নাকি লুকোচুরি, রুমাল চুরি, কুমিরডাঙ্গা, সব নিয়ে আলোচনা করব। দারুণ খেলা হবে এবার, ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। একুশে জুলাইয়ে কোথায় কোন মঞ্চে দেখা যাবে? গান্ধী মূর্তি না অন্য? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য। আমি দুটো জেনারেল সেক্রেটারি অ্যাড করছি, একটা মদন মিত্র আর একটা কুণাল ঘোষ। এই খেলা একদিনের খেলা নয়, কিছু কিছু খেলার ফলাফল সকালে খেললে বিকেলে বেরোয় না। ও লাভলি মদন মিত্র, রঙিন চরিত্র। মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন শেষমেশ। এত দশকের পর দশকের ছায়া সঙ্গে অনেক লড়াইয়ের সাক্ষী 21শে জুলাই ছায়ার সঙ্গী, মানে উনি এগিয়ে যেতেন, ওর ছায়াটাকে আমি ফলো করতাম, কিন্তু পার্শ্ব সঙ্গী নয়। নতুন স্টিয়ারিং এ হাত। হ্যাঁ, নতুন স্টিয়ারিং। দেখুন মদন মিত্র পরিষ্কার করে দিলেন নতুন স্টিয়ারিং এ তিনি হাত দিয়েছেন। নতুন স্টিয়ারিং এ মদন মিত্রর হাত পড়েছে আজকে আমরা দেখলাম। পাশাপাশি সাংবাদিক বৈঠক করলেন ঋতব্রত, তিনিও বললেন যে 10 মিনিট পরে কি হবে কেউ বলতে পারে না। যারা বিশ্লেষণ করে রাজনীতির তাদের কাছে সরাসরি চলে যায়। দেবাশিস বাবু, এই বিশ্লেষণ কিভাবে করবেন গোটা বিষয়টা? মানে আমি আজকের নিরিখে বিশ্লেষণটা বলছি, আমি জানি না কালকে সকালে আবার কি নিয়ে বিশ্লেষণ করতে হবে, কাকে নিয়ে করতে হবে। দেখুন, আমি একটা জিনিসই বুঝতে পারছি, সেটা হচ্ছে যে ডুবন্ত নৌকায় সিন্দুক নিয়ে আমি যদি উঠি, মানে সোনা ভর্তি বা সোনাদানা ভর্তি সিন্দুক নিয়ে উঠলে, ডুবন্ত নৌকায় উঠলে তো এমনি ডুবে যাওয়ার সম্ভাবনা প্রবল। অতএব এই যে আজকে আপনার এই যে দেখছেন সবাই স্টিয়ারিং বদল করছে, এর পিছনে কিন্তু এটা একটা বিশাল বড় কারণ আছে, যে আমাদের যা যা পিছনে যেগুলো রয়েছে বা যে সম্পত্তি বানিয়েছি বা যা যদি কোনো দুর্নীতি থাকে সেগুলো যে হয়েছে, এই যদি আমি ছোঁয়াচে দল থেকে সরে অন্য জায়গায় যাই, তাহলে আমার কাছে আর সেই চর্মরোগটা আসবে না, মানে ইডি সিবিআই আমাকে হয়তো ধরবে না এবং আমাকে কেউ ডিম ছুঁড়বে না বা আমার এক্ষুনি জেল হবে না। এটা একটা তো বিশাল বড় মানসিক ব্যাপার চলছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু এই যে আপনি ঋতব্রত দলে যারা গেছে, মানে তৃণমূলেরই ঋতব্রতপন্থী যাদের আপনারা বলছেন, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম সিবিআই ইডি বা এগুলো কিছু হয়নি এখন অবধি। ওয়্যারাজ কিন্তু যারা তুলনামূলকভাবে মমতা ব্যানার্জির দিকে ছিলেন, তাদের এগেনস্টে অনেক রকমের স্টেপস বা বিভিন্ন ডিম ছোড়াছুড়ি এগুলো হচ্ছে। মানে এটা একটা খুব বাজে দিক আমার কাছে লাগছে। সেটা হচ্ছে যে মানুষ যারা ভোট দিয়েছিল বিজেপির এগেনস্টে, সেই মানুষের ভোটের সাথে কিন্তু এটা একটা তঞ্চকতা হচ্ছে। কারণ এনারা তো আলটিমেটলি যে কোনোভাবে হোক, চাপে হোক, ভয়ে হোক, আলটিমেটলি তো বিরোধিতা ছেড়ে বললেন। দেবাশিস বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে ফেসবুকে এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত সেটাই বললেন। তিনি যেটা বলেছেন তার ইঙ্গিত হচ্ছে যদি কম্প্রোমাইজ করতাম তাহলে, বা অভিষেক কম্প্রোমাইজ করলে টিকে যেতে পারতাম, আর কি অসুবিধার কিছু হতো না। আগে শোনাই, তারপরে আসছি। হ্যাঁ, ভয়ে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে, পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি,
হয় বিজেপির করে জ্বালা দুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি জেলে যান। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। অমর, দেবাশিস বাবু যেভাবে বিশ্লেষণ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করলেন, পুরোটাই হুবহু এক। মানে এটা কি কোথাও কোনো রকমভাবে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট? আমি জানি না, দেবাশিস বাবু বোধহয় এখন মমতা ব্যানার্জিকে টুকে বিশ্লেষণ করছেন, সেটাও আবার হতে পারে, ওটাও একটা বিশ্লেষণ হতে পারে। আমি বলছি, যেটা আগেও বলছিলাম, এই মদন মিত্র মহাশয় উনি কালীঘাট তৃণমূলে থেকে চুকিতকিত খেললেন, নাকি বালিশচাটা তৃণমূলে গিয়ে আমপাতা জোড়া জোড়া খেললেন, এটা আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইমমেটেরিয়াল, অপ্রাসঙ্গিক। মদন মিত্র ছিলেন একজন বড় নেতা, উনি হলুদ রঙের চশমা পরে ঘুরতেন, এখন নতুন স্টিয়ারিং হাতে নিয়ে কালো চশমা পরে ঘুরছেন, খুব ভালো কথা। গাড়ির স্টিয়ারিংয়ে বসেছেন বটে, কিন্তু যেই গাড়িতে গেলেন তেল ছাড়া কি গাড়ি চলে? আমি বলছি, মানুষ তো তৃণমূলকেই পুরোপুরি নিয়ে রিজেক্ট করেছে। তা তৃণমূল ইজ রিজেক্টেড, সেটা বালিশচাটা তৃণমূল হোক বা চটিচাটা তৃণমূল হোক, সেটা অপ্রাসঙ্গিক। এবার নিজেদের মধ্যে ওদের কেউকেই, নিজেদের মধ্যে ভাঙাভাঙি, নিজেদের মধ্যে হাতাহাতি যা হওয়ার হবে। আমি যেটা বললাম আবার বলছি, আমরা ফ্রিতে যাত্রাপালা দেখছি, সেই যাত্রাপালা আমরা দেখব। আমরা তো রাজনৈতিক দল, আমাদের তো এরা বিপক্ষ। এরা যদি এই ধরনের যাত্রাপালা দেখায়, আমরা মজা নেব, দেখব, অবশ্যই দেখব। এবার তাদের ব্যাপার, তারা বুঝে নিক। শামীমদা, আপনার মতামত? দেখুন, আসলে তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটি কোনো রাজনৈতিক আদর্শবোধ থেকে তৈরি হয়েছে তা তো নয়। তৃণমূল নামক রাজনৈতিক দলটি তৈরি হয়েছিল ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য, এবং সেই রাজনৈতিক দলটির ভিত্তি বানিয়েছিল ক্ষমতা, অর্থ, দুষ্কৃতি এবং দুর্নীতিরাজ। ফলে যেহেতু একটা আদর্শহীন একটি রাজনৈতিক দল পরিচালিত হতো ওই ক্ষমতাকে কেন্দ্র করে, ফলে খুব স্বাভাবিকভাবে যেদিন ক্ষমতা থেকে দূরে চলে গেছে, তখন তাদের সঙ্গে থাকার মতো লোক পাবেন না, এটাই স্বাভাবিক। তার কারণ এরা প্রত্যেকেই ক্ষমতার স্বাদ পেতে চাইতেন। ওই কিছুক্ষণ আগে বলছিলেন না যে গ্যারেজ অমক হয়েছেন, এক একজনের তো নাম ছিল, কারোর নাম ছিল স্কোয়ার ফিট সেন, কারোর নাম ছিল গ্যারেজ মজুমদার। এগুলো কেন ছিল? তার কারণ হচ্ছে কেউ স্কোয়ার ফিট মেপে টাকা নিতেন, কেউ ফ্ল্যাট উঠলে গ্যারেজ নিতেন। এই যারা রাজনীতি করেছেন তাদের সঙ্গে মানুষ থাকবে, বা তাদের সঙ্গে সাধারণ তৃণমূল কর্মী যারা তারা থাকবেন না খুব স্বাভাবিকভাবেই, এবং সেটাই নেই। আমি অনেক দিন আগে থেকে বলেছিলাম, এবং এটা কোনো এটা বলেছিলাম, এরকম কোনো বিষয় নেই যে আমি হয়তো এসএসসি থেকে শুরু করে ডিএ থেকে শুরু করে বিভিন্ন মামলা করতাম তার জন্য না। আসলে এই রাজনৈতিক দলটির অস্তিত্ব কেন উঠে যাবে, তার কারণ হচ্ছে রাজনৈতিক দলটি তো কোনো নির্দিষ্ট এজেন্ডার উপর চলে না। প্রত্যেক দলের একটা বাইন্ডিং ফ্যাক্টর থাকে। বিজেপি, তার একটা বাইন্ডিং ফ্যাক্টর রয়েছে, কংগ্রেস তার একটা বাইন্ডিং ফ্যাক্টর রয়েছে, কমিউনিস্ট পার্টি তার একটা বাইন্ডিং ফ্যাক্টর রয়েছে। অর্থাৎ প্রতিটি রাজনৈতিক দলে তার একটা বাইন্ডিং ফ্যাক্টর থাকে। কিন্তু তৃণমূল কংগ্রেসের আপনি কোনো কমন বাইন্ডিং ফ্যাক্টর থাকবে না। ওদের কমন বাইন্ডিং ফ্যাক্টর কি? মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ক্ষমতার স্বাদ পেতে চান। এই ক্ষমতার স্বাদ পেতে চাওয়া, এবং তাও একটি নির্দিষ্ট উদ্দেশ্যে। দেখবেন আপনি পুরো দলটাকে, এই যে যতদিন ক্ষমতায় ছিলেন, আস্তে আস্তে তার কর্পোরেটাইজেশন হয়ে গেল। কেমন কর্পোরেটাইজেশন? না, তোলার কর্পোরেটাইজেশন। মানে একটা পিরামিড লাইক স্ট্রাকচার তুলে দেবেন, সেখানে 75-25-এর ভাগ হবে, সেখানে 25 থাকবে, 75 উপরে চলে যাবে। একটা তোলার একটা কর্পোরেট স্ট্রাকচার তৈরি হলো। ফলে খুব স্বাভাবিকভাবে সেই রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না, এবং আজকে সেটাই হয়েছে। দেবাশিস দা, আপনার কাছে আসবো, আপনি হাত তুলেছেন, তবে তার আগে একবার একটা প্রশ্ন ছোট্ট করে আজিজুলদার কাছেই চলে যাই। আজিজুলদা, প্রত্যেকটা রাজনৈতিক দল তার নির্দিষ্ট করে নীতি আদর্শ থাকে। শামীমদা যেটা বললেন যে বিজেপির রয়েছে, কংগ্রেসের রয়েছে, কমিউনিস্টদের রয়েছে, এই ক্ষেত্রে কি তাহলে এটা একটা ফ্যান ক্লাব ছিল? ফ্যান ক্লাব থেকে ফলোয়ার্স কমছে? দেখো, বিষয় হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের চরিত্র যদি ব্যাখ্যা করো, বিভিন্ন রকম ক্যারেক্টার উঠে আসবে। ক্যাডার ভিত্তিক মতাদর্শকে সামনে রেখে আসা দল, ব্যক্তিকেন্দ্রিক দল, আরও বিভিন্ন রকমের আঞ্চলিক দল আছে। এই যে তৃণমূল কংগ্রেস যে দল, তার চরিত্র কিন্তু ব্যক্তিকেন্দ্রিক। আমি তো বলবো, এখন তৃণমূল কংগ্রেসের দখলদারি নিয়ে, তার ট্রেজারি নিয়ে,
তার প্রতীক নিয়ে যে কাড়াকাড়ি চলছে, এই কাড়াকাড়িটা কোথাও না কোথাও আমি বলবো এর পিছনে আর একটা লড়াই আছে, সেটা হচ্ছে মিথ ভাঙার লড়াই। এতদিন পর্যন্ত মানে 28 বছরের একটা রাজনৈতিক দল, যে দলের সঙ্গে আমরা তোমরা সবাই এবং দলের মধ্যে তৃণমূলের মধ্যে থাকা লোকেরা তারাও বলেছে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এখন যেটা হয়েছে, পোস্ট রয়েছে, ল্যাম্প পোস্ট সরে গেছে, অর্থাৎ মানে ওই মানে সূর্যের আলোকে আলোকিত গ্রহগুলো সরে গেছে। এখন তাহলে প্রমাণ করতে হবে যারা সরে গেছে, অর্থাৎ ওই ল্যাম্প পোস্টগুলো আদৌ তারাই পোস্ট, তাদের আলাদা আলাদা সত্তা আছে, সেটা তাদেরকে প্রমাণ করতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রমাণ করতে হবে যে তিনিই পোস্ট ছিলেন। কিন্তু তার বাইরে যে কথাটা বলবো সেটা হচ্ছে, যেটা চলছে সেটা হচ্ছে পলিটিক্যাল সার্কাস, যেটা বাংলার মানুষ এর আগে কোনোদিন দেখেনি। কারণ এই যে 64 জন বা 70 জন, যে সংখ্যাটা যাই হোক না কেন, তারা জনগণের নির্দিষ্ট একটা ইচ্ছা, মতদান, তার যে প্রবণতা, সেইটাকে সামনে রেখে তাদেরকে নির্বাচিত করেছিলেন। তারা কিন্তু সেই মানুষগুলোকে মানুষগুলোর সাথে বেইমানি করেছে, রাজনৈতিকভাবে বেইমানি করেছে। আরেকটু সূক্ষ্মভাবে একটা জিনিস জানতে চাইবো আপনার বিশ্লেষণে, তাদেরকে নির্বাচিত করেছেন, প্রতীককে নির্বাচিত করেছেন, নাকি আমি সব কেন্দ্রের প্রার্থী বলা মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছেন? আমি তো সেই কথাটাই বললাম, এতদিন ধরে এই কথাটাই তো বলে আসা হচ্ছে, এবং এই ঋতব্রতরাও বলেছেন। তার ঋতব্রত থেকে শুরু করে সমস্ত এমএলএরা যারা নির্বাচিত হয়েছেন, যারা পরাজিত হয়েছেন, তারাও তাদের নির্বাচনী সভায় তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই কিন্তু ভোট চেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্প ছিল সরকার চালাতে গিয়ে, সেই প্রকল্পগুলোর নামেই কিন্তু ভোট চেয়েছে। সুতরাং এখনো তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সরাতে চাই না, অভিষেককে সরিয়ে তিনি যদি আসেন তাহলে আমরা ভাবতে পারি, কেউ কেউ বলছেন। বর্ষিয়ান নেতা তিনি বলেছেন, গতকালই বলেছেন। একদম। দেবাশিস দা, আমি বলতে চাইছি যে আপনাকে শুধু বুঝতে হবে স্কুলিংটা কি। স্কুলিংটা কিন্তু সবার একই, তার ফলে মমতা ব্যানার্জি যা যা করেছিলেন আজকে ঠিক একই রকম জিনিস উনি ফেরত পাচ্ছেন। মানে একটা আমি কথা শুনছিলাম, শুভেন্দুবাবু বলছিলেন যে তৃণমূল কংগ্রেসের দুটো পিলার ছিল, আইপ্যাক এবং পুলিশ। আমি বলবো আর একটা যোগ করতে হবে, সেটা হচ্ছে RSS। মানে এই যে স্কুলিং, এই স্কুলিংটা তো মমতা ব্যানার্জির যেমন আছে তেমন এখন যারা আছে তাদেরও আছে। মানে এই যে বিরোধী স্পেসকে শেষ করে দেওয়া, এটা কিন্তু মূল খেলা। এবং বিরোধী স্পেসকে শেষ করতে গেলে তাহলে আপনাকে কোথায় কোথায় আঘাত করতে হবে, সেটা হচ্ছে এদের সবারই দুর্নীতির দায় আছে, সেই দুর্নীতিগুলোকে চাপো এবং এদেরকে টেনে আমার দিকে নিয়ে আসো। তুমি যদি মুখ খোলো তোমাকে কিন্তু তাহলে আমি CBI ED দিয়ে পুলিশ কাস্টডিতে ঢুকিয়ে দেবো। মানে এই যে চাপ, এটা তো মানুষের কাছে পরিষ্কার। মানে এটা কিন্তু আজকে প্রথম হচ্ছে না, মানে প্রথম যে এসে বিজেপি সরকার করছে এরকম নয়। তৃণমূল সরকারও যখন এসেছিল, আমার মনে আছে আমাদের এখানে তাপস চ্যাটার্জি বলে একজন আছে, আপনারা জানেন, তাপস চ্যাটার্জি কিন্তু CPM এর ছিল, কিন্তু তাকেও সেই চাপ দিয়ে তার সম্পত্তি রক্ষা করার জন্য সে চলে গেল। মানে এদের কাছে তাদের নিজস্ব সম্পত্তি রক্ষা এবং CBI ED থেকে বাঁচা, এবং আরেকটা হচ্ছে ক্ষমতার অলিন্দে পড়ে থাকা। মানে আপনি দেখুন, এরা তৃণমূলকে খারাপ বলছে, তৃণমূলকে দুর্নীতি বলছে। মানে বুঝতে পেরেছি, একেবারে 10 সেকেন্ড অপর কাছে যাব। আপনি দেবাশিস দা 3 নম্বর পিলারটা বলার সঙ্গে সঙ্গে অব্র হাতটা তুলেছিল, অব্র তোমাকে দিয়ে শেষ করব। দেখুন, দেবাশিস দা বেসিক্যালি একজন বামপন্থী মানুষ, ওনার বিশ্লেষণে বামপন্থী গন্ধ তো থাকবে, গন্ধ বা দুর্গন্ধ যাই বলি না কেন। আমি বলছি দেবাশিস দার বিশ্লেষণে কোনোদিনও আপনি এটা উঠতে দেখবেন না যে পিনারাই বিজয়নের বাড়িতে ইডি যখন রেড করতে গেল, CPM এর লোকজন কেরালার বুকে দাঁড়িয়ে ইডির ওপর আক্রমণ করলো, ইডির গাড়ি ভাঙচুর করলো। এই জিনিসগুলো কিন্তু ওনার বিশ্লেষণে কখনো উঠে আসেন। উনি এতটাই নিরপেক্ষ, কিন্তু আবার বকলভাবে বামপন্থী একজন বিশ্লেষক, যে উনি এভাবে বিশ্লেষণটা করেন। আমি বলছি যে কেউ যদি দোষ করে থাকে তাকে শাস্তি দেওয়া হবেই, এটা আপনারা নিশ্চিন্ত থাকুন। এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে ইনভেস্টিগেশন করছে সেগুলোতে সবাইতে শাস্তি হবে। বেশ, অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে, অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা দুটো দিক ছিল, ওই কণ্ঠকেন্দ্রিক আর কি। এক, অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশেষে ভয়েস স্যাম্পল দিতে গেলেন, টেকনিক্যাল বিষয়টা। আর দুই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার কণ্ঠ ছাড়তে শুরু করছেন তার দলের নেতারা। আজকে পর্যন্ত মদন মিত্র, আগামীকাল কে কণ্ঠ ছাড়বে এখনো পর্যন্ত জানি না, হয়তো সেটা নিয়ে আগামীকাল আলোচনা করতে হবে। ভালো থাকবেন প্রত্যেকে।